বললো যে বস এইবার উই আর রেডি টু টেক দ্য শট। তো আমি বললাম যে চলেন, শট নেই। সবাই করতালি দিল চতুর্দিক থেকে, এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এস এম শফি সাহেব নিজেই আসলেন। আমাকে এসে বললেন, আমি এফডিসিতেই ছিলাম, আমি ইচ্ছে করে আসতে চাইনি, কারণ আপনি তা না হলে আবার আমাকেই ধরিয়ে দিতেন। অ্যান্ড আই স্টার্টেড মাই লাইফ অ্যাজ এ ডিরেক্টর ইন দ্যাট মুভি কবরী কিনেরা। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। তো তখন বলতেন যে আরেকটা হিরোইন তো আছে এটার মধ্যে, ওদিকে আবার বেশি নজর দেবেন না তো। কবরী আমাকে ডেট দেওয়ার সময় একটু টাইট করে ডেট দিলেন। কবরী সকালবেলা যখন মেকআপ করে যায় তখনও বলে, আপনার কিন্তু আজকে একদিনই বাকি, আগামীকালকে কিন্তু আমি চলে যাব। আসসালামু আলাইকুম। চলচ্চিত্র জগতে আমার আশাটা শুরু হয়েছিল সেটা 1972-তে অ্যাজ প্রডিউসার। ওরা 11 জন ছবির মাধ্যমে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি। মুক্তিযুদ্ধভিত্তিক না, শুধু বাংলাদেশে তৈরি প্রথম ছবি হচ্ছে ওরা 11 জন। তো সেখানে আমি প্রডিউসার ছিলাম, এবং ওরা 11 জন তৈরি করার পরে দ্বিতীয় ছবি যখন আমি তৈরি করতে গেলে চিন্তা করলাম, এবং ওরা 11 জন আমাকে সুনাম থেকে শুরু করে, মানুষের ভালোবাসার থেকে শুরু করে, টাকা পয়সার দিক থেকে শুরু করে সব জিনিস কি আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। তো তারপরে আমি ভাবলাম যে দ্বিতীয় ছবি যেটা স্টার্ট করব সেটা তো মাসুদ রানা, এবং সেখানে মাসুদ রানা নিয়ে যখন আমি করব, তখন আমি ভাবলাম যে মাসুদ রানা কাকে নেব, এবং এই মাসুদ রানা কাকে নেব ওইটা যখন চিন্তা করলাম, তখন আমি বললাম যে এইটাই আমার একার পক্ষে ডিসিশন নেওয়াটা ওয়ান সাইডেড হয়ে যাবে। 4-5 জনকে মিলে যদি একটা কমিটির মতো করা যায়, এবং সেই কমিটি যদি একটা ডিসিশন নেয়, তারা বলে যে অমুকে করবে, তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমি তৎকালীন সময়ে অত্যন্ত নামকরা 3 জন ডিরেক্টর, একজন হচ্ছেন এস এম শফি, আর একজন হচ্ছেন জনাব কাজী জহির, আর একজন হচ্ছেন মুস্তাফিজ ভাই, আর তখনকার ফার্স্ট লেডি ছিলেন সুমিতা দেবী। তাকে আজও ফার্স্ট লেডি বলা হয়, কারণ বাংলাদেশের প্রথম ছবির নায়িকা, ফার্স্ট নায়িকা উনি। যদিও আর একজনের নাম বলা হয়, তিনিও ছবি করেছেন, কিন্তু দ্যাট ওয়াজ উনি একটা ছবি করেছেন, তারপরে আর ছবিতে খুব একটা দেখা যায়নি তাকে। কাজে সুমিতা দেবী এখানে এসে এখানেই ছিলেন, এবং এখানে জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্রের সাথেই কাজ করে গেছেন। সে কারণের জন্যই সুমিতা দেবীকে বলা হয় যে বাংলাদেশ চলচ্চিত্র জগতের ফার্স্ট লেডি। তো উনিও ছিলেন। আর আমার এক বন্ধু ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়তাম। ও তখন চিত্রালীর এডিটর ছিল। তখন তো আমাদের বাংলাদেশে প্রতি সপ্তাহে, আজকাল যেরকম প্রতিদিন বিনোদনের একটি পাতা থাকে, সেখানে বিনোদন থাকে যে খুব বেশি তা না, বরঞ্চ বিরূপ সমালোচনা এবং নেগেটিভ সমালোচনা নিয়েই ওটা বিনোদন পাতা না হয়ে এটার নাম অন্য কিছু আমার মনে হয় বলা উচিত। তো যাই হোক, তখন কিন্তু 3টা পত্রিকা ছিল, একটা ছিল চিত্রালী, একটা ছিল পূর্বাণী, আর একটা ছিল সিনেমা। এরা সপ্তাহে একদিন বেরোতো, অনলি ফিল্ম, এছাড়া আর অন্য কিছু থাকতো না সেখানে। তো সেই চিত্রালী ছিল সবচেয়ে বেশি পপুলার, এবং চিত্রালী বরঞ্চ বলা যেতে পারে যে চিত্রালী যিনি প্রথম এডিটর ছিলেন, পাবলিশার এডিটর, এস এম পারভেজ। তো উনি বাংলাদেশ চলচ্চিত্র জগৎ তৈরি হবার আগেই এই চিত্রালীকে তো উনি বের করেছিলেন, এবং ওনাকে বলা যেতে পারে, ইন মাই সেন্স, হি ইজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেকে যে যাই কিছু বলুক, আমি ব্যক্তিগতভাবে সেটা স্বীকার করি। সেখানে ওই আহমেদ জামান চৌধুরী ছিল ওই কমিটিতে। আমরা পেপারের মধ্যে অনেক বড় বড় ইন্টারভিউ দিলাম, যে বড় বড় পাবলিসিটি দিলাম, যারা মাসুদ রানা হতে চান তারা এখানে যোগাযোগ করুন। তো দেখা গেল যে অনেক চিঠি আসছে, তাদের মাপ, শরীরের হাইট, ওয়েট, এবং তার অভিজ্ঞতা, অভিনয় সম্পর্কে অভিজ্ঞতা, সবগুলো নিয়ে অনেকগুলো চিঠি আসছে। এবং ওই চিঠিগুলো বাছাই করতে করতে প্রায় আমাদের 1-1.5 মাস লেগে গেল, এত চিঠি ছিল সেখানে। তো তার পরবর্তী পর্যায়ে এইভাবে যেতে যেতে প্রায় 1.5 মাস যখন হয়ে গেল, তখন আমি কিছুটা অস্থির হয়ে গেলাম যে বাছাই করতে করতে যদি 1.5 মাস 2 মাস লাগে,
তাহলে আমি ছবি বানাবো কবে আর সেটা শেষ হবে কবে? তো এরপরে সবাই একদিন তখন আমরা সবগুলোতে থেকে ছাঁটাই করতে করতে ৮ জন কি ১০ জনের একটা ছোট মানে একদম জিস্ট ৮ জন ১০ জন বোধহয় সেট করলো যে এই ১০ জন হচ্ছে আমাদের ফাইনাল, মোটামুটি এদের মধ্যে থেকে আমরা নেব, অন্যগুলোকে সমস্তকে রিজেক্ট করা হলো। তো এই 10 এর মধ্যে আমরা অনেক আলাপ আলোচনা করে একদিন আমি বললাম, একদিন বুধবার অথবা বৃহস্পতিবার বোধহয় ওই 10 নিয়েও আলাপ আলোচনা চলছে আমাদের এই ৫ জনের মধ্যে, আমিও তার মধ্যে একজন আলাপ আলোচকদের মধ্যে। যেহেতু আই এম প্রডিউসার সেহেতু তো আলাপ আলোচনা করতে করতে একদিন গিয়ে ডিসিশন আমি নিয়ে নিলাম আমার বাসা থেকে যে আজকের ডিসিশন হবে ফাইনাল, যেটাই হোক, এক্স হোক ওয়াই হোক, আজকে আমাদের এই সবাই ৫ জন মিলে একটা ডিসিশনে আসব। সেই ডিসিশনে যখন আসতে গেলাম, গিয়ে দেখলাম যে আমার আগেই তারা 4 জন বসে আছেন। আমি ঢুকলাম, ঢোকার পর দেখলাম যে সবাই একেবারে চুপচাপ বসে আছেন একেবারে। তাই আমি বললাম যে আজকে চুপচাপ থাকেন আর যাই কিছু থাকেন, আজকে কিন্তু কনফার্ম করতে হবে আমাকে, যাকে আপনারা দেন আমি তাকে নিয়ে কাজ স্টার্ট করব। কেউ কোনো জবাব দিচ্ছে না। দুই একটা কথা বলার পরে আমি বললাম যে কী হলো আপনারা, হোয়াই ইউ আর সো সাইলেন্ট, একটা কিছু বলেন, আমি আজকের পরে আমি ওয়েট করব না। তখন এই সুমিতা দেবী প্রথমে বললেন, মাসুদ রানা আপনি করবেন। আমি ওনার দিকে তাকালাম, তাকিয়ে আমি হাসলাম। আমি মনে করলাম যে ভদ্রমহিলা বোধহয় আমার সাথে একটু আমাকে এমনি আদর করেন, ও বোধহয় এমনি ওইভাবে বলেছেন, আমার অনেক সিনিয়র উনি। আমি শফি ভাইয়ের দিকে তাকালাম, শফি ভাই বললেন যে হ্যাঁ পারভেজ সাহেব, আমরা মোটামুটি ঠিক করেছি যে আপনি মাসুদ রানা করবেন। তাই আমি বললাম যে ভাই এটা কি বলছেন আপনি? মাসুদ রানার হাইট হচ্ছে 6 ফিট, তার মোস্ট নাই, আর তার বডি ফিগার হচ্ছে অন্য একেবারে, আমরা যেটা পরে যেটা চিন্তায় করে চেতনায় যেটা ভেবেছি তার সাথে তো আমার কোনো দিক দিয়ে যায় না। কাজী জহির ভাই সে বলল যে আপনি যা কিছু তাই ভাবেন, আমাদের সিলেকশন হচ্ছে আপনি, তো আপনি করবেন। এবং শফি ভাই আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখেন, হয়তো আমাদের সামনে যারা আছে তাদের অনেকের বডি আপনার চেয়ে ভালো, অনেকের হাইট আপনার চেয়ে ভালো, আপনার অনেকের হয়তো ভয়েস আপনার চেয়ে ভালো, অভিনয়ে হয়তো তারা ভালো করতে পারে, আপনি কোনো দিন অভিনয় করেননি সেটাও আমরা জানি, কিন্তু আপনার চলন বলন থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো বোধহয় মাসুদ রানার সাথে মিলে যায় মোটামুটি। তো এই কারণের জন্য আমরা ঠিক করেছি। তো আমি খুব শেষ আশা নিয়ে আমার বন্ধুর দিকে তাকালাম, চিত্রালীর সম্পাদক আহমেদ জামান চৌধুরীর দিকে তাকালাম যে ও কিছু বললো, ও দেখলাম আমার দিকে তাকাচ্ছেই না, একটা কাগজের মধ্যে বসে বসে লিখছে। লেখার তাকাই রইলাম আমি, 1 মিনিট পরে কাগজটা আমার হাতে তুলে দিয়ে মুখে শুধু বললো যে প্রডিউসার ডাইরেক্টর হিসেবে তুমি তোমার মাসুদ পারভেজ নাম রাখো, কোনো আপত্তি নেই, মাসুদ রানা তুমি, এবং তোমার নাম আজকে থেকে সোহেল রানা। A silent coup was there and I didn't have anybody to support me. তো অনেকটা ঢোক গিলার মতো করে ও যখন আমার অ্যাগেনস্টে বললো এবং নামটাও লিখে দিল যে আমার নাম সোহেল রানা, অ্যান্ড আই হ্যাড টু অ্যাকসেপ্ট ইট। আমি তারপরে বললাম যে আমি তো ছবির ব্যাপারে পড়াশোনা খুব বেশি একটা করিনি, যাই করেছি পেপারে লেখার জন্য কিছু পড়াশোনা করেছি, আর ছবি দেখি আমি, সেটা দেখা আমার ভীষণ অভ্যাস ছিল। তো উনি বললেন যে আপনি হেসিটেট করছেন, তো আপনাকে তো আমরা দেখেছি ওরা 11 জনের সময় আপনাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে বা সব কিছু করার জন্যে, তো আপনি করেন। আপনার প্রথম দিকে যদি কোনো অসুবিধা হয়, আমি এস এম শফি আপনাকে কথা দিচ্ছি যে আপনার ছবির 4-5 দিন আমি শুটিং করে দেব। তা আমি একটু যেন ভরসা পেলাম যে আচ্ছা ঠিক আছে, একজন সিনিয়র ডিরেক্টর যদি আমার ছবিটা শুটিং করে দেয় প্রথম 4-5 দিন, বলে তখন তো আমরা ছবি দেখার শুটিং করার পরে রাশ করতে পারতাম, রাশ করে সেটাকে আমরা দেখতে পারতাম যে কীরকম দেখা যায়। 5 দিন শুটিং করলেন উনি। 5 দিন শুটিং করার পরে 6th ডে শুটিং আমার এবং অলিভিয়ার একটা গান, ও রানা ও সোনা, এই ক্যাটাগরির একটা গান ছিল, ওটা এখনও বাজে মধ্যে মধ্যে। এই গানটা শ্যুট করবেন, তো গানটার মধ্যে আমার তো কিছু করার ছিল না, সমস্ত কিছু কাজে ছিল অলিভিয়ার। আসলে অলিভিয়া নাচবে, অলিভিয়া গান গাইবে, লিপো তার
গান নাচবেও সে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখা। আমি ভাবলাম যে এটা খুবই একটা কঠিন ব্যাপার হবে না আমার জন্যে। ঠিক আছে, বসি। তো শফি ভাই গানটাকে শ্যুট করলেন এবং তারপরেও আরও 3 দিন উনি শ্যুট করলেন। পঞ্চম দিন অথবা 6th ডে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি এবং অলিভিয়া দুজনে মেকআপ করে বসে আছি। শফি ভাই আর আসছেন না। তো আমি 10টা বাজে, 9টা থেকে 10টা বাজে, 10টা থেকে 11টা বাজে, 11টা থেকে 11:30 বাজে। তারপরে যখন আসেন আমি অস্থির হয়ে গেলাম যে এখন কি হবে। তো আমার ক্যামেরাম্যান ছিল আব্দুল লতিফ বাচ্চু, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাম্যান স্টিল। বয়স হয়ে গেছে, এখন আর ক্যামেরা চালায় না, কিন্তু তার মতো ক্যামেরাম্যান শর্ট টাইমের মধ্যে একটা মানুষের চেহারাকে সুন্দর করে আনা, এটা তার মতো আমি আমার পরবর্তী জীবনে, এই 50 বছরের জীবনে আমি পাইনি কাউকে। বাচ্চু বলল যে বস আপনি আসেন তো, আপনি বলেন আপনার দরকার কি। আমি বলবো যে আমি যে বলবো সেটা তোমাকে বলতে হবে। তো বলে যে আপনি এমনি বলেন, বুঝিয়ে বলেন। আমি বললাম যে ধরেন আমি আপনার এইটুক চাই। আচ্ছা, এটাকে আমরা বলি ক্লোজ আপ। আচ্ছা, আমি এইটুক চাই, স্ক্রিনের মধ্যে আমি এইটুক চাই। বললো যে এটা হলো সুপার ক্লোজ আপ। আমি এইটুক পর্যন্ত চাই, এটা হচ্ছে মিড লং। আমি শোল্ডারটাকে চাই, এটা হচ্ছে একটু টোটাল লং। আর আমি একদম 10-12 জন দাঁড়ানো আছে, সবাইকে মিলে চাই লং শট। আমি ওই লং শট থেকে আমি একজনের কাছে আসতে চাই। হ্যাঁ, ওটা জুম করে আসা, বস কোনো প্রবলেম নেই, এটা জুম করে আসা যায়। আমার মোটামুটি ফার্স্ট ট্রেনিংটা কিন্তু হয়ে গেল। এবং আমি তাকে ভিতরে গিয়ে আল্লাহর নাম নিয়ে তাকে বললাম যে আমার আই ওয়ান্ট দিস শট। এইখান থেকে এইটা পিছনে, ক্যামেরাটা আস্তে আস্তে পিছনে যাবে। এই খান জয়নুল ছিল তখনকার না, আমি বলবো যে আজকে পর্যন্ত বোধহয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্মে খান জয়নুলের মতো পটেনশিয়াল কোনো কমেডিয়ান এসছে আমার মনে হয় না। অনেকে হয়তো দ্বিমত করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগ লোকই আমার সাথে একমত হবেন। তো ওখানে আর সুলতানা ছিল আর একজন আর্টিস্ট, নামকরা আর্টিস্ট। তো ওদের দুজনকে নিয়ে একটা কম্বিনেশন ছিল। কম্বিনেশনটা বলার পরে দেখলাম যে আমার ক্যামেরাম্যান গিয়ে ওই চেয়ারের মধ্যে বসে আছে। তা আমি মনে করলাম যে ভুল বললাম নাকি কোথাও, কি বুঝালাম কে জানে, বোধহয় আমি কোনো জায়গায় ভুল টুল করে ফেলেছি। মিনিট 3-4 স্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না, আমিও কথা বলছি না। আমি চিন্তা করছি আমার কথা, যে আমার মান সম্মানটা আর আল্লাহকে বলছি, আল্লাহ আমার মান সম্মানটা রেখো, আমি যেন কোনো ভুল কথা কিছু না বলে থাকি, শর্ট যেন আমি না ভুল করে থাকি। কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন যে বস, আপনি আমার কাছে এমন একটা শট চেয়েছেন, অপূর্ব সুন্দর শট, আমি আপনাকে শটটা দেবো, কিন্তু আপনাকে আমাকে 40 মিনিট সময় দিতে হবে। আমার তো একটা মানে আই শাই অফ রিলিফ গেল যে শট ইজ অল রাইট, এবং ক্যামেরাম্যান চিন্তা করছে যে এটা কীভাবে নেবে সে। তারপরে আমাদের এফডিসিতে একটা ট্রলি ছিল, সেটাকে বলে আর্মস ট্রলি বোধহয় নাকি, এখন নামও ভুলে গেছি। সেটা পড়া ছিল স্টোর রুমে, সেটা ব্যবহার করতো না কেউ। তো এখন সেখানে আর্মস ট্রলিতে উনি ওনার অ্যাসিস্ট্যান্ট 3জনকে বললেন যে ওই আর্মস ট্রলিটা নিয়ে আসো। তো ওইটাকে নিয়ে আসলো। ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল বুলু, যে পরবর্তী পর্যায়ে বাংলাদেশ টেলিভিশনের এবং বাইরের সর্বশ্রেষ্ঠ ক্যামেরাম্যান হিসেবে ছিল, এবং তারই সাগরের যারা তারাই এখন টেলিভিশন বা অন্য বাইরে যেসব কাজ হয় সেগুলো তারা চালায়। বুলু ছিল তার চিফ অ্যাসিস্ট্যান্ট। বুলু তো তখন আমার সাথে খুব একটা কথা বলে না, মানে কারণ আমি তো তখন ডিরেক্টর, প্রডিউসার, হিরো সব মিলে একটা অন্য অবস্থায়। ওরা গেল, আনলো, তারপরে সেই আর্মসটাকে তেল দিল, কি করলো, কি না করলো, প্রায় 45 মিনিটস থেকে 1 আওয়ার নিয়ে নিল। আমি চুপচাপ বসেই আছি, নিয়ে নিল। কিন্তু তারপর দেখলাম যে এইটা এদিক থেকে এইভাবে যাচ্ছে, এইটা নিচে থেকে আপ থেকে ডাউন হচ্ছে, টিল্ট আপ হচ্ছে, টিল্ট ডাউন হচ্ছে, মানে এটা কেউ ব্যবহারই করতো না। বাট দ্য থিং ওয়াজ দেয়ার ইন এফডিসি। বললো যে বস, এইবার উই আর রেডি টু টেক দ্য শট। তো আমি বললাম যে চলেন, শট নেই। অ্যান্ড থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, যে আমার ফার্স্ট শট টেকেন বাই মি or directly directed by me, it was okay. সবাই বললো যে খুব সুন্দর হয়েছে, সবাই করতালি দিল চতুর্দিক থেকে। ক্যামেরাম্যান বলে যে এই শটের পরে এখন ব্রেকের পরে আগে মিষ্টি খাবো আমরা,
ভাইয়ের জন্যে একটা হইচই, একটা আনন্দমুখর একটা পরিবেশের মধ্যে আসলো এবং আস্তে আস্তে আমি শট নিতে লাগলাম। বাইরেরও 2-1 জন ডিরেক্টরও আসতে লাগলো এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এস এম শফি সাহেব নিজেই আসলেন। আমাকে এসে বললেন যে আমি কিন্তু আপনার আশেপাশেই ছিলাম, আমি এফডিসিতেই ছিলাম, আমি ইচ্ছে করে আসতে চাইনি, কারণ আপনি তা নাহলে আবার আমাকেই ধরিয়ে দিতেন পাশ কাটিয়ে যাওয়ার জন্যে। তো আপনি তাহলে আর কোনো দিন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে ইচ্ছা হতো না আপনার। তো আমি ইচ্ছা করে আসতে চাইনি, অ্যান্ড আই এম সো হ্যাপি। আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন যে আপনার শটটা অত্যন্ত সুন্দর কম্পোজিশন করেছেন আপনি। উনি ওনার ভাষায় এমনি আমাকে হয়তো খুশি করে যাবে বলে, দিস ইজ মোর দ্যান বিউটিফুল, আমার চেয়ে সুন্দর শট হয়েছে এটা। তো শফি ভাই চলে গেলেন এবং আমি বুঝতে পারলাম যে শফি ভাই আসলে কেন আসেনি। উনি ঠিক 9টার সময় কিন্তু এফডিসিতে এসছেন, কিন্তু উনি স্টেজে আসেননি, আমার সামনে আসেননি, মানে আমাকে দিয়ে যাতে আমি ফার্স্ট শটটা নিই। অ্যান্ড আই স্টার্টেড মাই লাইফ অ্যাজ এ ডিরেক্টর ইন দ্যাট মুভি। কবরী কিনেরা ওই ছবিতে আমার সাথে প্রথম আসলো, কাজ করলো। যেহেতু আমি প্রথম ছবি আমার, কবরী প্রথমে আমাকে বলল সব কিছু শুনে, গল্প টল্প শুনে আমাকে শুধু উনি একটু হাসি আর খাম দুষ্টুমি করার মতো মেয়ে, খুব, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তো তখন বলতেন যে আরেকটা হিরোইন তো আছে এটার মধ্যে, ওদিকে আবার বেশি নজর দেবেন না তো। আমি বললাম যে আপনি কাজ করেন, দেখেন, আপনি ছবির নায়িকা হচ্ছেন আপনি। তারপরে কবরী আসলেন এবং কবরী আমাকে ডেট দেওয়ার সময় একটু টাইট করে ডেট দিলেন, এই যে এই কদিনের মধ্যে আপনাকে আপনার 17 তারিখে আর একজনের কামাল আহমেদ বলে আরেকজন ডিরেক্টর ছিলেন, অত্যন্ত অত্যন্ত মেধাবী, অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত নামকরা একজন ডিরেক্টর ছিলেন। তার কোনো ছবি কখনো ফ্লপ হয়নি। পরবর্তী পর্যায়ে আমি যত দেখেছি কামাল ভাইকে, তাকে শ্রদ্ধা করার মতো একজন ব্যক্তি ছিলেন। বললো যে কামাল ভাইয়ের ডেট হচ্ছে 17 তারিখ থেকে, আমি আপনাকে 16 তারিখ পর্যন্ত দেবো। যাই হোক, আমি শুটিং করতেছি একটা গান তখনও বাকি, 16 তারিখে একটা দিন বাকি। কবরী সকালবেলা যখন মেকআপ করে যায় তখনও বলে আপনার কিন্তু আজকে একদিনই বাকি, আগামীকালকে কিন্তু আমি চলে যাব, আমার কামাল ভাইয়ের কাছে যেতে হবে। আমি বললাম যে ডোন্ট ওরি, আপনাকে আমি ছেড়ে দেবো। বলে যে একটা গান আপনি ছেড়ে দেবেন, বলছেন আর ছেড়ে দেবেন, অন্ততপক্ষে আমাকে বলেন যে আরও একটা দিন থেকে যান। আমি বললাম যে না, আপনি যে আমাকে যে ডেট দিয়েছেন সেই ডেটের মধ্যে আপনাকে আমি ছেড়ে দেবো। মাসুদ রানা যারা দেখেছেন তারা মনে রাখতে পারবেন গানটা, মনেরই রঙে রাঙাবো, বনেরই ঘুম ভাঙাবো, এর ক্যাটাগরির একটা গান আছে, খুবই শ্রুতিমধুর গান এবং আজ পর্যন্ত মানুষের মুখে বাজে গানটা। এবং অনেকে এই জায়গায় গানটার সময়ও অনেকে ভুল করে, মনে করে যে অনেকে সাবিনা গেয়েছে। আসলে সাবিনা গত 5 দিন আগেও বলেছিল যে কী যন্ত্রণা, এখনও লোকে বলে আমাকে ওই গানটা গাওয়ার জন্য। আমি তো ওই গানটা আসলে গাইনি। তাই আমি বললাম যে গান নিয়ে তো কী হয়েছে, ওই গানটা গেয়েছে আমার মিউজিক ডাইরেক্টরের ওয়াইফ, তাকে আমি ওই গান গাওয়ার জন্য আমি চান্স দিয়েছি বলা যেতে পারে। এটা একটা আমার অভ্যাস ছিল, খুঁজে বের করা, কারোর মধ্যে যদি আমি কোনো কিছু দেখতাম যে এর মধ্যে এই গুণটা আছে, আমি সেটাকে ফ্লারিশ করার চেষ্টা করতাম। তো মিউজিক ডাইরেক্টর বলে যে না, অন্য কোনো দিন ফিল্মে গান গায়নি। আমার যে কোনো দিন ফিল্মে গায়নি বলে তো গাবে না এমন কোনো কথা নেই, আমার ছবিতে গাবে, এই ছবিতে গাবে, আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর, নষ্ট হলে আমারটা হবে, আপনার তো কিছু হবে না। উনি গানটা গাইলেন এবং উনি এই একটা গান গেয়েই বাংলাদেশে অত্যন্ত ফেমাস গায়িকা হয়ে গেলেন। সেলিনা আজাদ হচ্ছে এই গায়িকা এটার। এরপরে আরেকটা ছবিরও গান গেয়েছে সে, তাকে দিয়ে আরেকটা ছবির গান গেয়েছি আমি, দস্যু বনুরের তুমি হলে তুমি, দূরে লোক আছে তাই তো কিছু মানি না। ওর গলার মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, ওই গলা কারো সাধারণত হয় না, পিকুলিয়ার একটা গলা, মিষ্টি, অত্যন্ত মিষ্টি, খুব উপরে নিচে উঠে নামে তা ঠিক না, সব নোটেশন যে একেবারে 100% টাচ করে একেবারে ম্যাচিউর্ড গলা তা ঠিক না, কিন্তু তার গলায় এমন একটা মাধুর্য আছে, এমন একটা মিষ্টি আছে, মনে হয় যেন একটা কোকিল যেমন গান গাইলে পরে তার কিছু অন্য কিছু মানুষ শোনে না, ওর কণ্ঠস্বরটাই শোনে, ঠিক তেমনিভাবে সেলিনা আজাদ এই ব্যাপারে ছিলেন আর কি। তো আমি 2:30টার সময় যখন কবরীকে বললাম যে আপনাকে ছুটি, আপনাকে ছেড়ে দিলাম আমি, তো উনি বললেন, উনি অনেকটা ওরিটেবেন বলে যে ওই সব মিউজিকগুলো, আমি বললাম যে না, ওই মিউজিকগুলোর আপনার দরকার নেই, আপনাকে ছাড়াই আমি নেব। তো উনি বললেন যে পারেশ ভাই, আপনাকে আমার উপরে একটু মন খারাপ করেছেন।
আমি বলছি, "না, না।" বলে যে, "না, আপনার গান শেষ না হলে আমি কালকে থেকে যাবো আপনার এখানে।" তো আমি বললাম যে, "না, থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এটা বলার জন্যে, যে আপনি আমাকে সম্মান করে যেটা কথা বলেছেন, দ্যাট ইজ ভেরি আই এম সো কাইন্ড অফ ইউ।" বললো যে, "আমি বসি তাহলে একটু?" আমি বললাম যে, "বসেন।" বসে তারপরে দেখলেন যে তারপরে কিনেছি পাখি উড়ে যাচ্ছে, একটা শট আছে ওখানে, ঢেউগুলো একটা আসছে তার একটা শট আছে, ঢেউগুলো চলে যাচ্ছে তার একটা শট আছে। আমার তো ব্রেকডাউন করা কোন জায়গায় কোন শটটা আমি নেব। তো শট কমপ্লিট হয়ে গেলো, আমরা সবাই মিলে হইচই করতে করতে চলে আসলাম। তো পরের দিন উনি আমাকে হাসতে হাসতে বলছিলেন যে, একটা জীবন একজন প্রডিউসার ডাইরেক্টর হিরো পেলাম, 6 দিন পর্যন্ত আপনার সাথে আউটডোরে রইলাম, একদিন আমার রুমে এসে একটু জিজ্ঞাসা করলেন না যে আমি কেমন আছি? তা আমি বললাম যে, জিজ্ঞেস করার তো দরকার, আপনি ভালো আছেন, আমার লোকজন তো সবসময় আপনার খোঁজখবর নিয়েছে। বলে যে, আপনি তো আসেননি। তাই আমি বললাম যে, আমি অতটা কাছাকাছি পরিচিত তো হইনি, মাত্র একটা ছবি করলাম, এরপরে হয়তো সময় যদি হয় তখন হয়তো আসবো, গল্প করব। এখনও তো আমার দেশে আমার আমার আপনার প্রতি যে জড়তা সেটা তো কাটেনি। ছবিতে যেটা ছিল সেটা তো ছবিতে অভিনয় করাকালীন কাজ। অভিনয় আর ব্যক্তিগত সম্পর্ক তো সম্পূর্ণ ভিন্ন জিনিস।